আমরা তো শুনি সেখানে ওয়াশিং মেশিন চাওয়া হচ্ছে, আমরা শুনি সেখানে কি মাইক্রো ওভেন চাওয়া হচ্ছে। এগুলো কি সংসদের আলোচনার বিষয়? তার মানে কি আমাদের বিরোধী দলের যোগ্যতা ও দক্ষতার মাত্রা কোথায়? তারা মাইক্রো ওভেন নিয়ে আলাপ করছেন, যেখানে মানুষের জীবন নিয়ে সমস্যা, যেখানে মানুষের এই বিপর্যস্ত আইন শৃঙ্খলা পরিস্থিতি, সেইখানে তারা হয় জুলাই সংস্কার নিয়ে আলাপ করেন, আর না হয় নিজেরা নানান রকম আমোদের আলাপ করেন। এটা জাতির জন্য খুব দুর্ভাগ্যজনক। আমাদের নজরুলের কবরে কাকে আমরা সাহিত্য করলাম? আমরা কাউকে ছোট করছি না, যার যেটুকু জায়গা তাকে সেটুকু দিলেই তো হয়। জানাব মাহবুব আজিজ, মানে যে প্রশ্নটা উঠে গেছে অলরেডি, সেটাই আমি আপনাকে করছি। সংশোধনীর মাধ্যমে আপনি যদি সংস্কার করেন, যতগুলো সংশোধনী হয়েছে, অনেকগুলো সংশোধনী হাইকোর্ট বাতিল করে দিয়েছে না, কোর্ট তো বাতিল করতে পারে, বিকজ কোর্ট, পার্টিকুলারলি সুপ্রিম কোর্ট ইজ দি ইন্টারপ্রেটার অফ দি কনস্টিটিউশন। তাদের কাছে আপনি চূড়ান্ত ব্যাখ্যার জন্য যান। তো সেরকম যদি হয় তাহলে সংশোধনী আদালতেও চ্যালেঞ্জ হতে পারে। কিন্তু বলা হচ্ছে যে এখানে গাঠনিক ক্ষমতা যেহেতু দেওয়া হয়েছে, যে প্রস্তাবনার মধ্যে ছিল, সেটা যদি হয় তাহলে এটা সংস্কার পরিষদের মধ্যে দিয়ে হয়ে যাওয়াই ভালো ছিল। কি বলবেন? জি, ধন্যবাদ, শুভেচ্ছা সবাইকে। দেখুন, আমি আসলে একটু অন্যভাবে ব্যাপারটা দেখতে চাই। দেখুন, একটি কথা আছে এরকম যে বিড়াল সাদা না কালো সেটা বড় কথা নয়, বিড়ালটাকে ইঁদুর ধরতে পারে কিনা সেটা হলো মূল কথা। অর্থাৎ সংবিধানে কি লেখা আছে, কোথায় কি আছে, যেটা সায়ন্ত বললেন যে সেটা সরকার কিভাবে অ্যাড্রেস করছে, বিরোধী দল কিভাবে অ্যাড্রেস করছে, অর্থাৎ রাজনীতির ভিতরে যারা মূল অনুঘটক তারা কতখানি ক্রিয়া করছে তার উপর অনেক কিছু নির্ভর করে। এরশাদ যে 10 বছর শাসন করলেন কোন সংবিধানের আওতায়? সংবিধানের কোথায় এটা লেখা ছিল যে এভাবে ছাত্রদের মিছিলে ট্রাক তুলে দেওয়া যাবে? শেখ হাসিনা যে 3বার যেন তেনভাবে নির্বাচন করলেন, রাতের বেলা নির্বাচন করলেন, সংবিধানের কোথায় লেখা আছে যে রাতের বেলা নির্বাচন করা যাবে? অর্থাৎ সংবিধানে সব লেখা থাকে না। জেস্টারটা হচ্ছে যে সরকার কিভাবে সেটাকে, অথবা যেইভাবে যেই প্রক্রিয়ায় রাজনীতি নিয়ন্ত্রিত হয় সেখানে মূল যারা চালক তারা কতখানি সংবিধান মানতে চান। সংবিধান অনেক দেশে আছে তো সংবিধান লিখিতই থাকে না, সেখানে কি দেশ চলছে না? অনেক বড় বড় দেশ আছে। তাহলে আমাদের এখানে এই অন্তর্বর্তীকালীন সরকার যে 11টি সংস্কার কমিশন করেছিলেন, একটি সংস্কার কমিশন নিয়ে তাদের এত মাথা ব্যথা কেন? সংবিধান সংস্কার এই 18 মাসে আমরা এটা শুনলাম, আর শুনলাম ভারত বিরোধিতা, আর শুনলাম হচ্ছে এই ধরনের 2-3টা শব্দ আমরা অনেক বেশি শুনলাম। শেষ পর্যন্ত অন্য সমস্ত সংস্কার আপনার টেবিলের নিচে চলে গেল, বিশেষ করে নারী সংস্কার সহ আরও বেশ কয়েকটি। আচ্ছা, সংস্কার কি শুধু সংবিধান সংস্কার? দেশের এই যে পরিস্থিতি, আপনার সোহরাওয়ার্দী হাসপাতালের সামনে দিয়ে এক মহিলা যাচ্ছেন, সোমা নামে 43 বছর নারী, তাকে হাঁচকা টান দেওয়া হলো, তার হাতে ছিল ব্যাগ, সে হুমড়ি খেয়ে রাজপথে পড়ে গেল, 3 দিন পরে তিনি মারা গেলেন। আমরা তো জাতিগতভাবে এইভাবে বারবার হুমড়ি খেয়ে পড়ছি, সেইটা কে হুমড়ি খেয়ে এভাবে ফেলে দিচ্ছে? এই রাজনীতিবিদরাই। আপনি দেখুন, এই যে অন্তর্বর্তীকালীন সরকার যখন 18 মাসে দায়িত্বে থাকলো, তখন দেশে আইনের শাসন বলে কিছু ছিল? তখন সেটা কোন সংবিধানে লেখা ছিল যে এভাবে মব সন্ত্রাস করা যাবে, এভাবে ধানমন্ডির 32 নাম্বার এভাবে 3বার বুলডোজার দিয়ে ভাঙতে হবে, মুক্তিযুদ্ধের ভাস্কর্য ভাঙতে হবে, মাজার ভাঙতে হবে, বিভিন্নভাবে শিক্ষকদেরকে হেনস্থা করতে হবে, শিল্পকলায় আপনার আর্মি স্থাপন করে পাহারা দিতে হবে? এটা তো কোথাও লেখা থাকে না। তার মানে একটা তখন যে পরিস্থিতি তৈরি হয়েছে দেশে, আমরা যদি সরলভাবে দেখি তাহলে বিএনপিকে একপাশে রেখে জামাত, এনসিপি এবং অন্তর্বর্তীকালীন সরকার আরেক পাশে চলে গিয়েছিল, এবং এমন একটা মঞ্চ তারা প্রস্তুত করতে চেয়েছেন। এটা যদি আমরা অভিযোগ করি যে 3 থেকে 6% ভোট একটি দল, সেই দল হঠাৎ করে 36% ভোট কোন আলাদিনের চেরাগে পেয়ে যায়, তাহলে আমরা এমন দাবি করছি না যে এমন কোনো প্রমাণও দেখাতে পারবো না এখানে ভোট কারচুপি হয়েছে, কিন্তু এমন একটা আবহ তৈরি করা হয় নাই কি যাতে জামাত এবং এনসিপি প্রধান বিরোধী দলে বসে যেতে পারে? অন্তত এমনও যদি আমরা বলি যে সরকারেই তাদেরকে বসানোর ইচ্ছা ছিল, সেটাও তো সবই তো আসলে ধারণা, আমরা তো কেউ কিছু নিজে দেখিনি। কিন্তু এখানে যে অক্সিজেন আছে এটা তো নিজের চোখে দেখা দরকার নাই, আমরা বুঝতে পারি, ফিল করতে পারি। ঠিক একইভাবে আমরা ফিল করতে পারি যে একটি ডানপন্থার বিকাশ এ দেশে ঘটে গেছে, এবং সেটা খুবই অনৈতিকভাবে ঘটেছে।
এখন ডানপন্থা তো খারাপ কিছু না, দেশের মানুষ চাইলে ডানপন্থার বিকাশ হবে, কিন্তু সেই দেশের মানুষকে যদি আপনি বাধ্য করেন, আপনি জুলাই সনদ আপনি খুব ভালো করে খেয়াল করে দেখেন তো, বইটি থাকলে ভালো হতো, প্রথম পৃষ্ঠার ভূমিকাতেই আছে যে বাংলাদেশের পটভূমি ওখানে উল্লেখ করা হয়েছে, হানাদার বাহিনী, পাকিস্তান শব্দটি নাই, এবং মুক্তিযুদ্ধের 3টি লাইন মাত্র, এবং সেখানে হানাদার বাহিনীর আক্রমণে 9 মাসে অনেক প্রাণের বিনিময়ে বাংলাদেশ স্বাধীন হয়। এই যে রাগঢাক গুড়গুড় সরকারিভাবে হতে পারে, এবং এটাই তো একটা সরাসরি একটা জেস্টার। তারা কি চায়? আমরা যে মুক্তিযুদ্ধের বয়ান শুনি, আজও শুনি, এই যে একদম আমাদের সম্মানিত শ্রদ্ধেয় মানুষদের সম্পর্কে যেভাবে বলা হয়, এটা কি আমরা শৈশব থেকে শুনে এসেছি কখনো? আমরা কি 70 দশক, 80 দশক, 90 দশকে এই দেশে ছিলাম না? আমরা এরকম জিঘাংসাপ্রবণ, এরকম উন্মত্ত জাতি কবে ছিলাম? আমাদের নজরুলের কবরে কাকে আমরা শায়িত করলাম? আমরা কাউকে ছোট করছি না, যার যেটুকু জায়গা তাকে সেটুকু দিলেই তো হয়। আপনি একজনকে হঠাৎ করে ওখানেই স্থাপন করতে হবে, এই সব কিছু মিলিয়ে আসলে আমরা কি বুঝতে পারি? আমরা বুঝতে পারি এই সনদ বা সংস্কার যে আলোচনাটি, এটা আসলে এক ধরনের শুভঙ্করের ফাঁকি। এই ফাঁকির মাধ্যমে আগামীতে এখন যারা 172 বা 77টি আসন পেয়েছে, আগামী নির্বাচনে যাতে তারা 177-এ পরিণত হতে পারে, এই ধরনের কিছু নানান রকম বাহানা আসলে এই সব আলোচনায় আমরা দেখতে পাচ্ছি। আমরা বলতে চাই, সংস্কার মানে শুধু কাগজে পত্রে সংস্কার নয়। আপনি এই যে 3 মাস হচ্ছে সংসদ অধিবেশন, এখানে কি নারী সংস্কার নিয়ে একটি কথা শুনেছেন? এখানে কি আপনি সরকারকে সত্যিকার অর্থে জবাবদিহিতার ক্ষেত্রে আনার ক্ষেত্রে কোনো প্রশ্ন শুনেছেন? যে কথাটি আশরাফ ভাই বললেন, এই প্রশ্নগুলো সংসদে উচ্চারিত হওয়ার উচিত ছিল না বিরোধী দলের পক্ষ থেকে? কেউ বলেছেন? আমরা তো শুনি সেখানে ওয়াশিং মেশিন চাওয়া হচ্ছে, আমরা শুনি সেখানে কি মাইক্রো ওভেন চাওয়া হচ্ছে। এগুলো কি সংসদের আলোচনার বিষয়? তার মানে কি আমাদের বিরোধী দলের যোগ্যতা ও দক্ষতার মাত্রা কোথায়? তারা মাইক্রো ওভেন নিয়ে আলাপ করছেন, যেখানে মানুষের জীবন নিয়ে সমস্যা, যেখানে মানুষের এই বিপর্যস্ত আইন শৃঙ্খলা পরিস্থিতি, সেইখানে তারা হয় জুলাই সংস্কার নিয়ে আলাপ করেন, আর না হয় নিজেরা নানান রকম আমাদের আলাপ করেন। এটা জাতির জন্য খুব দুর্ভাগ্যজনক।